ভরাডুবি। প্রফুল্ল মামা, এক মিনিট। প্রথমত তো আপনি সেন পরিবারের কেউ নন, তাই আপনার এখানে কথা বলারও কোনো জায়গা নেই। আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আলোচনায় আপনি ঢুকছেন কেন? আর দ্বিতীয়ত, আপনি আমাদের ইনভেস্টমেন্ট করতে এত জোর করছেন কেন? আর তাছাড়া আপনার বন্ধুর কোম্পানি এতটাই বিশ্বাসযোগ্য হলে আপনি আপনার কোম্পানির সব ক্যাপিটাল ওখানে ইনভেস্ট করছেন না কেন? গম্ভীর গলায় সন্দেহ প্রকাশ করল পল্লবী। পল্লবী, ম্যানার্স জানো না? কিভাবে বাড়ির অতিথির সঙ্গে কথা বলতে হয় তা শেখোনি তুমি? এসব বোঝার মতো তোমার এখনো বয়স হয়নি। বাড়ির বড়রা এখানে উপস্থিত আছে, তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। নীলের প্রভাব তোমার উপরও পড়েছে দেখছি। সঙ্গে সঙ্গেই পল্লবীকে ধমক দিলেন কল্যাণী। তিনি পল্লবীর কথায় প্রচণ্ড রেগে গেলেন। চোখ বড় বড় করে পল্লবীর দিকে তাকালেন তিনি। আরে ছেড়ে দিন, আর বকতে হবে না। ও তো ছোট, ঠিক বেঠিকের জ্ঞান নেই। আমি কিছু মনে করিনি। তবে পল্লবী মা, আমি শুধু সেন পরিবারকে ইনভেস্ট করার জন্য বলছি না, আমিও নিজের সমস্ত ক্যাপিটাল ইনভেস্ট করতে চলেছি। এবার আমি সেন পরিবারের উপর সবটা ছেড়ে দিলাম। এবার আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নিন। মুচকি হেসে বলল প্রফুল্ল। আদ্রিতার বাবার মৃত্যুর পর সেন পরিবার চিত্রা ও আদ্রিতাকে নিজেদের পরিবারের সদস্য হিসাবে মেনে নেয়নি। বাইরের লোকের সামনে যতই ওরা এক পরিবার শ্রেষ্ঠ পরিবার হওয়ার নাটক করুক না কেন, বাস্তবে ওদের সঙ্গে সেন পরিবারের অন্যান্য সদস্যদের দূরত্ব রয়েছে। তাই এতক্ষণ অনেক সময় পেরিয়ে গেলেও আদ্রিতা ও চিত্রার থেকে কোনো মতামত চাওয়া হয়নি। অপরদিকে নীলকে তো ওরা অকর্মণ্য ভাবেই, তাই ওর থেকেও আলাদা করে মতামত চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মামা, আমার মনে হয় এ বিষয়ে আপনার আরও একবার ভেবে নেওয়া উচিত, হঠাৎ করে বলে উঠল নীল। ওর কথা শেষ হতে না হতেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো চিত্রা। নীলের সামনে এসে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মারল। তোমার কি মনে হয় ভগবান সমস্ত বুদ্ধি শুধু তোমাকে দিয়েছেন? আমার ভাইয়ের মুখে মুখে তর্ক! কানাডায় ওর কত বড় ব্যবসা আছে জানো? তোমার মতো শুধু বাড়িতে বসে অন্ন ধ্বংস করে না ও। সীমা অতিক্রম করো না। তুমি যেমন নিজে ইউজলেস, তেমনি সেন পরিবারকে ইউজলেস বানিয়ে দিতে চাও। তাই বাজে কথা বলা বন্ধ করো। সহ্য না হয় চলে যাও এখান থেকে। চিত্রাকে নীলের গায়ে হাত তুলতে দেখে চমকে উঠল আদ্রিতা। নীলের হাতটা চেপে ধরে নিল সে। এসব একদম পছন্দ হচ্ছিল না ওর। মায়ের উপর খুবই রাগ হলো আদ্রিতার, কিন্তু তার থেকেও বেশি রাগ হলো নীলের উপর। আদ্রিতা তো নীলকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছিল, তাহলে ও কথা বলতেই বা গেল কেন? যারা সম্মান দিতে জানে না সেখানে বারবার অপমানিত হওয়ার দরকারটা কি? কিন্তু মা, আমি বাজে কথা বলছি না। তুমি আমার কথাটা তো শোনো। টাকা রোজগার করা কি এতই সহজ? তোমার মনে হয় না যে টাকা রোজগার এত সহজ হলে ভারতে এত গরিব মানুষ থাকতেন না? চড় খাওয়ার পরও নিজের কথার গুরুত্ব বোঝানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো নীল। প্লিজ চুপ করো না। ফালতু ফালতু কেন বিষয়টা টানছো? যে চেয়ে অপমানিত হতে ভালো লাগছে তোমার? আমার কিন্তু ভালো লাগছে না। আমি আর তোমাকে অপমানিত হতে দেখতে পারছি না। আদ্রিতার চোখে নিজের জন্য ভালোবাসা ততক্ষণে দেখে ফেলেছে নীল। ওর কাছে সেটা একটা আলাদাই মুহূর্ত, কিন্তু সেই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। ফের নীলকে একটা থাপ্পড় মারল চিত্রা। আর এই থাপ্পড়টা সেই মুহূর্তে আশা করেনি নীল। একেবারে হকচকিয়ে গেল সে। তুমি আবার মুখ খুললে? আমি তো বারণ করলাম তোমাকে, তারপরেও? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি। যাও বলছি! চিৎকার করে বলে উঠল চিত্রা। প্রফুল্লের বন্ধু 10 থেকে 15 দিনের মধ্যে টাকা 3 গুণ করে দিতে পারবে? এখানে কি সবাইকে পাগল বলে মনে করে প্রফুল্ল? হ্যাঁ, এটা ঠিক যে মায়ের বয়স হয়েছে, ওনার মাথায় এখন এত বুদ্ধি নেই, তাই ওনাকে বোকা বানানো সহজ, কিন্তু আমাকে তো নয়। মনে মনে ভাবতে লাগলেন নবীন। নবীন ও পল্লবীর মতো সকলের সামনে এই স্কিমের বিষয়ে বলতে পারতেন, কিন্তু উনি ভাবলেন এটা একটা ভালো অপরচুনিটি। এই সুযোগে চিত্রার পরিবার, মানে মা, মেয়ে এবং জামাই, 3 জনকেই সারা জীবনের জন্য সেন ম্যানশনের বাইরে বের করে দেওয়া যাবে। সম্পত্তির ভাগে 3 জন কম থাকবে। থাক, যা হচ্ছে হতে দিই, মজা তো পরে আসবে। তাই উনি মাঝে আর কোনো উচ্চবাচ্য করলেন না। আদ্রিতার জন্য সেন পরিবারে নবীনের কদর কমে গিয়েছিল। রায়চৌধুরীরা যবে থেকে আদ্রিতাকে প্রাধান্য দিয়েছে, তবে থেকে কল্যাণীও তাকেই ব্যবসার জন্য পাঠাতেন। এসব মোটেও ভালো চোখে দেখছিলেন না নবীন। আর ওই বেকার জামাই নীলের কথা তো আর মুখে বলার প্রশ্নই ওঠে না। হাড় হাওয়াতে জামাইটা তো কিছুই করে না। কোনোদিন যদি ব্যবসায় হাত বসায়, নবীনের ভাগে তো কম পড়ে যাবে। তাই একবার এদের পুরো পরিবারকে সেন ম্যানশন থেকে বের করে দিতে পারলেই ব্যাস, নবীনের কাজ শেষ। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না তিনি। নবীন, তোমার কি মত? এই বলে প্রশ্ন ছুড়ে দিলেন কল্যাণী সেন। নবীন যা সোহিনীর অনুষ্ঠানের দিন করেছিলেন, তারপরও কল্যাণী দেবী ছেলের মতামত নিতে চান। সোহিনীর ঘটনাটার জন্য সেন পরিবারকে অনেক কিছু সহ্য করতে হয়েছিল,
কিন্তু পুত্র স্নেহে অন্ধ মা কল্যাণী সেন, মনে হচ্ছে ওনার উপর এসবের কোনো প্রভাবই পড়েনি। মা, আমার মনে হয় প্রফুল্লবাবু ভালো কথাই বলছে, এই স্কিমে আমাদের লাভ হবে। কল্যাণীর দিকে তাকিয়ে বললেন নবীন, তার সাথে একটা ফোন দিয়েও আঁটলেন। কল্যাণী সেন যখন পরিবারের সমস্ত টাকা ট্রান্সফার করবেন, তখন সেই টাকা থেকে কিছুটা সরিয়ে দেবেন। শেষে পরিবারের সব টাকা ডুবে যাওয়ার পর সেই সরিয়ে রাখা টাকা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন তিনি। সেই সময় শুধু নবীনের জয় জয়কার হবে। এদিকে নবীনের কথা শুনে পল্লবী অবাক হয়ে গেল। নবীন কাকা, তুমি এটা কি বলছো? তুমি কি বুঝতে পারছো না এটা একটা ফ্রড? নীলও কিছু বলতে চাইছিল, কিন্তু ও দেখলো চিত্রা ওর দিকে কটমটিয়ে তাকিয়ে আছে। আর নীলের কথা শুরু হওয়ার আগেই আদ্রিতা ওর জামা ধরে টানছে, তাই চেয়েও কিছু বলতে পারল না নীল। নীলের মনে হয় কোনো ছোঁয়াচে রোগ আছে। ওর কথায় তাল মিলিয়ে পল্লবীটাও কেমন একই কথা বলছে দেখো। এত ভালো একটা স্কিমকে ফালতু বলছো কোনাক্কেলে পল্লবী। আর নীলের কথা তো ছেড়েই দিচ্ছি, ও তো নিজের মতোই বকে চলেছে। পাত্তা না পেয়েও সব বিষয়ে ওর কথা বলা চাই। কাজকর্ম কিছু নেই, শুধু বসে বসে খাওয়া আর বড় বড় কথা বলা। কিন্তু তুমি তো ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছো পল্লবী, ঠিক বেঠিকের জ্ঞান হয়নি এখনো। আর একটা কথা ভুলে যেও না, তুমি সেন বাড়ির মেয়ে। নীলের মতো। কথাটা আর শেষ করলেন না নবীন সেন, কিন্তু পল্লবীকে শোনাতে গিয়ে বারবার যে নীলকেই কথা শোনাচ্ছেন তিনি, সেটা ভালোভাবেই বুঝতে পারল নীল। পল্লবী এখনো শান্ত হয়নি। ও আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই কল্যাণী হাত দিয়ে টেবিলটা জোরে চাপড়ালেন। সবার উপর নজর ঘুরিয়ে নীলের উপর এসে আটকে গেলেন। অনেক হয়েছে, আমরা সবাই একটাই পরিবার। কোনো বিষয়ে এভাবে তর্ক বিতর্ক আমাদের সাজে না। বাইরের কেউ যদি আমাদের এভাবে ঝগড়া করতে দেখে, তাহলে কি ভাববে বলো তো? মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে, বললেন কল্যাণী। ওনার আসল রাগ নীলের উপর। উনি ভাবছেন ওর জন্য এসব তর্ক বিতর্ক শুরু হয়েছে। নীলই সবার আগে এই স্কিমের বিরুদ্ধে গিয়ে কথা বলেছে। হয়তো ও চায় না সেন পরিবারের ভালো হোক, ও চায় না এই পরিবারের সদস্যরা ভালোভাবে দিন কাটাক। কিন্তু কল্যাণী সেন থাকতে বাইরের কারোর কথায় বাড়ির সিদ্ধান্ত নেওয়া হবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাই এবার উনি একটা শেষ কথায় আসতে চাইলেন। পরিবারের সব সদস্য ওনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে লাগলো। এবার কল্যাণী দেবী নিজের সিদ্ধান্ত সকলের সামনে রাখবেন। সকলে ওনার দিকেই তাকিয়েছিল। উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি ঠিক করেছি যে সেন পরিবারের সব টাকা প্রফুল্লকে দিয়ে দেওয়া হবে। কিন্তু ঠাম্মা, পল্লবীর কিছু বলার আগেই কল্যাণী তাকে হাত দেখিয়ে চুপ করিয়ে দিলেন। আর কিছু বলো না পল্লবী, সবসময় এটা মাথায় রেখো যে তোমার সারনেম সেন। কোনোদিন এটা ভুলে যেও না যেন। কল্যাণীর সিদ্ধান্ত শুনে লাফিয়ে উঠল চিত্রা। প্রফুল্লেরও আনন্দের ঠিকানা রইল না। ওর বন্ধুর কোম্পানিতে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে সেন পরিবার। এ থেকে খুশির খবর আর কি হতে পারে? উপরন্তু প্রফুল্লের সব টাকা তো রয়েছেই, সেই সব টাকা 10 থেকে 15 দিনের মধ্যেই 3 গুণ হয়ে যাবে। সেন পরিবারের অর্ধেকের বেশি লোক তো স্বপ্নের দুনিয়ায় চলে গেল। এত টাকা দিয়ে ওরা কি করবে ভেবে উঠতে পারছে না যেন। কিছুক্ষণের মধ্যেই সেন পরিবারের ফিনান্স হেড সেন ম্যানশনে এসে উপস্থিত হলো। কল্যাণী দেবীর সাইন নিয়ে প্রফুল্ল পালের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হলো পরিবারের সব টাকা। নবীনও নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে ওনার মুখে একটা মুচকি হাসি খেলে গেল। উনি যে টাকাটা সরাবেন ভেবেছিলেন, সেটাও ওনার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। নীলের চোখের সামনে এসব হচ্ছিল। সেন পরিবারকে এভাবে ডুবতে দেখবে, তা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি সে। নিজের চোখ বন্ধ করে শুধু অবিশ্বাসে মাথা নাড়তে লাগলো নীল। সব ফর্মালিটি শেষ হওয়ার পর সবাই যে যার বাড়ি ফিরে গেল। আদ্রিতা আর নীল দুজনেও বেরিয়ে এলো সেন ম্যানশন থেকে। তারপরই আদ্রিতা নীলকে নিজের কাছে টেনে বলল, আজকে মা তোমার সাথে ওভাবে ব্যবহার করলো, তার জন্য সরি নীল। মাথা নিচু করে কথাটা বলল আদ্রিতা। কিন্তু নীল ওর গালে হাত বুলিয়ে বলল, একদিকে চড় খেয়ে ভালোই হয়েছে, না হলে আমার বউ যে আমার কথা এতটা ভাবে সেটাই জানতে পারতাম না। নীলকে সামান্য ঠেলে দিয়ে আদুরে গলায় আবারও আদ্রিতা বলল, তুমি কি আজ ফ্রি আছো? মামা 2.5-3 বছর পর ভারতে এসেছে। তুমি তো জানোই যে বাবা মারা যাওয়ার পর মামাই আমাদের জন্য সবকিছু করেছে। তাই আমি ভাবছিলাম ডিনারটা যদি একসঙ্গে করা যায়। সময় হবে তোমার? এরকম ভাবে বলছো কেন? তুমি তো আমাকে শুধু হুকুম করবে মহারানী। হাসতে হাসতে বলল নীল। আদ্রিতাও খিলখিল করে হেসে উঠল। মা আর প্রফুল্ল মামাকে এখানে দাঁড়াতে বলো, আমি গাড়িটা নিয়ে আসছি। এই বলে নীল যেতে যাবে, কিন্তু আদ্রিতা ওকে আটকালো। তুমি কি আজকেও বসের গাড়ি নিয়ে এসেছো? অবাক হয়ে প্রশ্ন করলো আদ্রিতা। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আমার বস খুবই ভালো, আমার কদর করে। এটা বলতে বলতে গাড়ির দিকে হাঁটতে লাগলো নীল। ঠিক সেই সময়
ম্যানশন থেকে প্রফুল্ল মামা বেরিয়ে আদ্রিতার পাশে এসে দাঁড়ালো। নীলকে ওর গাড়িতে বসতে দেখে অবাকি হয়ে গেল সে। আরে বাস, নীল তাহলে এতটাও খারাপ মানুষ নয়, এত দামি গাড়ি কিনেছে। হাসতে হাসতে বলল প্রফুল্ল, এটা ওর বসের গাড়ি, ওর নয়। গম্ভীর হয়ে বলে উঠল আদ্রিতা, ওর মতো ইউজলেস মানুষ যদি এই গাড়িটা কিনতে পারতো তাহলে আমার মেয়ে এই পৃথিবীর সব থেকে ধনী স্ত্রী হতো। পাশে এসে দাঁড়িয়ে উত্তর দিল চিত্রা, আচ্ছা তাহলে এটা ওর বসের গাড়ি? নীল কোন কোম্পানিতে কাজ করে? প্রফুল্লের প্রশ্ন শেষ হওয়ার আগেই গাড়ি নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো নীল। ওরা তিনজনই নীলের গাড়িতে উঠে বসতেই গাড়িটা আনোয়ার শাহ রোড ধরে আদ্রিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকাল সকাল কলকাতার রাস্তাঘাট বেশ জ্যামে ঠাসা। এক এক করে সিগন্যাল পেরিয়ে নীল গাড়ি ছোটাচ্ছে। মামা, এবার আপনি কতদিনের জন্য ভারতে এলেন? গাড়ি চালাতে চালাতেই প্রশ্ন করল নীল। তুমি কি চাইছো প্রফুল্ল আজকেই চলে যাক? নীলের দিকে তাকিয়ে বাঁকা সুরে প্রশ্ন করল চিত্রা। কিন্তু নীল কিছু বলার আগেই আদ্রিতা চোখের ইশারায় নীলকে থামতে বলল। রাগে গা জ্বলে যাচ্ছে আদ্রিতার। অনেকক্ষণ ধরেই মায়ের এমন আচরণ দেখছে সে। তাই জানলার বাইরে দিয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে মনটা একটু শান্ত করার চেষ্টা করলো আদ্রিতা। মা কি কোনোদিন নীলকে মেনে নিতে পারবে? গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিতা মনে মনে ভাবছিল, কারণ ও এতদিনে বুঝে গেছিল নীল যাই করুক না কেন ওর মা কখনোই নীলকে ওর প্রাপ্য সম্মান দেবে না। বাড়িতে ঢুকে নীল সোফায় বসে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। তাই দেখে চিত্রা বলল, জামাই বাবা জীবন যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। একমাত্র জামাই বলে কথা, ও চাইলে আমি কিছু খাবার বানিয়ে আনতে পারি। চিত্রার আচমকা এই কথাগুলো বড় কানে লাগলো নীলের। নিজেকে চিমটি কেটে দেখলো স্বপ্ন দেখছে না তো। কিন্তু মুহূর্তের মধ্যেই চিত্রা গজগজ করে বলতে লাগলো, এখানে বসে না থেকে শিগগির রান্নাঘরে গিয়ে লাঞ্চের ব্যবস্থা করো। ভগবান জানেন বসে বসে সময় নষ্ট করে কি যে এত ভাবে। আবার সমহিমায় এসে চিত্রা কথাগুলো বলল, বাদ দে চিত্রা, ওকে নিয়ে এত ভাবিস না। কেন ঘাঁটাচ্ছিস? থাকতে দে না ওকে ওর মতো। প্রফুল্ল বলল বোনকে। নিজের দাদার কথা শুনে চিত্রা বলল, না দাদা, তুমি জানো না এত বছর ধরে শুধু বসে বসে আমাদের সংসারের অন্ন ধ্বংস করে গেছে। কুটো নেড়ে দুটো করেনি। ওর মতো মানুষকে দেখে কারোর মাথারই ঠিক থাকে না। একটা ইউজলেস, ৮ কুঁড়ের ১ কুঁড়ে। কি করবি? জামাইবাবু চেয়েছিলেন বলেই তো আদ্রিতার কপালটা পুড়ল। এখন তো আর জামাইবাবুর ডিসিশনটা চেঞ্জ করতে পারবি না। বেশ বড় দীর্ঘশ্বাস ছেড়ে কথাটা বলল প্রফুল্ল। নীল এইসব কথার মাঝেই সোফা ছেড়ে উঠে রান্নাঘরে গিয়ে লাঞ্চের প্রস্তুতি শুরু করলো। সেই সুযোগে প্রফুল্ল মামা আদ্রিতার পাশে বসে গল্প জমালো। আদ্রিতা, এইবার আমি দেশে ফিরেছি তোর আর এই সেন পরিবারের একটা রফা করতে। কিছুদিন আগে কানাডায় এক কোটিপতি ব্যবসায়ীর সাথে আলাপ হয়েছিল আমার। ওর ছেলে এখন কলকাতায় আছে, বেশ নামকরা কনস্ট্রাকশন বিজনেসম্যান। তুই চাইলে তোর এই মামা তোর বিয়ের জন্য ওই ছেলেটির সাথে কথা বলে রাজি করাতে পারে। ওই ছেলেটি তোর জন্য একদম উপযুক্ত পাত্র। প্রফুল্ল আদর করে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল। আসলে প্রফুল্ল চাইতো না আদ্রিতা মানে ওর ভাগ্নি নীলকে বিয়ে করুক, কারণ নীলকে প্রফুল্ল কোনোদিনও তেমন একটা পছন্দ করতো না। কিন্তু আদ্রিতার বাবার শেষ ইচ্ছে এটাই ছিল। তাই এই বিয়ের বিরোধিতা কেউই তখন করতে পারেনি। তাই এক প্রকার জোর করেই প্রফুল্ল নীলকে জামাই ভেবে নিয়েছে। কিন্তু মাঝে মধ্যে ওর মনের সেই অপছন্দ সত্তাটা উঁকি দেয়। তার থেকে বড় কথা, আজ আর আদ্রিতার বাবা বেঁচে নেই। আর একজন প্রাপ্তবয়স্ক যুবকের শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকাটা সমাজের কাছে চক্ষু লজ্জারও বটে। তাই প্রফুল্ল এখন চায় আদ্রিতার নতুন বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে। আদ্রিতা চমকে মামার দিকে তাকালো। ও বুঝতে পারল এতদিন পর হঠাৎ করে ওদের বাড়িতে আসার মূল উদ্দেশ্যটা কি। আদ্রিতা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মামাকে বলল, মামা, আমার তো নীলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে না? তুমি এই কথাটা আমাকে বলছো কি করে? আদ্রিতার প্রশ্ন শুনে গম্ভীর গলায় ওর মামা বলল, তাতে কি হয়েছে? তোরা ডিভোর্স নিয়ে নিবি। দেখ, নীল ভালো কিন্তু তোর যোগ্য নয়। শোন না, আমি যার কথা বলছি সে এখনো সিঙ্গেল। ওর কোনো গার্লফ্রেন্ডও নেই। ওর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রে, প্রচণ্ড প্রমিসিং। আমি চাই তুই ওকে বিয়ে করে কানাডাতে শিফট করে যা, তাহলে তোর মাকেও আমি কানাডায় নিয়ে আসতে পারবো। চিত্রা ওর দাদার প্ল্যানটা শুনেই পুলকিত হয়ে গেল। ওর মন আনন্দে ভরে উঠল। দাদা সত্যি? প্রফুল্ল বোনের জলজল করা লোলুপ চোখের দিকে তাকিয়ে বলল, আর যদি একে পছন্দ না হয় তাহলেও কোনো প্রবলেম নেই। কানাডায় আমার পরিচিত অনেক ব্যাচেলার ছেলেরা আছে, এক একজন এক এক রত্ন। তোর যাকে পছন্দ তুই তাকেই বিয়ে করবি। তুই, তোর মা, তোরা ওখানে সেটেল করে গেলে এই দেশের ঝামেলাও শেষ। আমিও নিশ্চিন্তে কানাডা সিটিজেনশিপটা নিয়ে নিতে পারবো।
প্রফুল্ল যেন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওকে থামিয়ে আদ্রিতা খুব জোর গলায় চিৎকার করে বলল, মামা তুমি যতই বলো আমি কিছুতেই নীলকে ডিভোর্স দেব না। আদ্রিতার এই রূপ দেখে চিত্রা সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ফোঁস করে আদ্রিতাকে বলল, কেন রে, তুই কি এমন মধু পেয়েছিস নীলের মধ্যে? তোর লজ্জা করে না সবার সামনে ওকে নিজের হাজব্যান্ড বলে পরিচয় দিতে? একটা অকর্মণ্যের ঢেকি, এত বার বেড়েছে ও। আজ দেখলি পুরো ফ্যামিলির সামনে কেমন তোর মামাকে ও অপমান করলো। এত বড় বড় কথা বলার সাহস ও পায় কোথায়? কেন, নীল কি এমন ভুল কথা বলেছে? সত্যি কথা বলতে কি, মামার ওই স্কিমটার উপর আমার নিজেরও কোনো ভরসা নেই, কিন্তু আমি সবার সামনে কোনো কথা বলতে পারিনি। নীল আমাদের পরিবারের ভালো চেয়েই তো কথাগুলো বলেছে, এতে দোষ কোথায়? দুহাত দিয়ে মায়ের কাঁধ ঝাঁকিয়ে আদ্রিতা বলল, নীল আর আগের মতো নেই মা। ও নতুন চাকরি জয়েন করেছে, ভালো টাকা পয়সা কামাচ্ছে, নিজের মতো করে নিজের শখ আহ্লাদ মেটাতে চাইছে। ওকে আর এইভাবে অপমান করো না প্লিজ। ওর আর কেউ নেই, আমরাই যদি ওকে এভাবে ডিসকারেজ করি তাহলে। শেষ কথাগুলো বলার সময় আদ্রিতার গলা ক্রমশ ধরে আসছিল। কি নাকি একটা চাকরি পেয়েছে এমন ভাব করছিস যেন কোনো কোম্পানির সিইও হয়ে গেছে। ওই তো 2 পয়সার চাকরি বৃত্তি। আদ্রিতাকে থামিয়ে দিয়ে চিত্রা খেঁকিয়ে বলল, চাকরি করে কে বড়লোক হয়েছে? চাকরের চাকরি থাকবে সারা জীবন। ওর রোজগারের ওই অল্প টাকায় আমাদের কোনো লাভ হবে না, চিড়েও ভিজবে না ওই টাকায়। চিত্রার কথা শেষ হতেই প্রফুল্ল গম্ভীর মেজাজে আবারও বলা শুরু করলো, আদ্রিতা তুই যত তাড়াতাড়ি সম্ভব নীলকে ডিভোর্স দিয়ে দে, আর নীলের দিকটা আমি দেখে নিচ্ছি। সেরকম হলে একটা কম্পেনসেশনের ব্যবস্থা আমি করে দেব। নীলকে নিয়ে তোর ভাবার কোনো দরকার নেই। প্রফুল্লর প্রস্তাব শুনে আদ্রিতার মনে হলো ও যেন একটা খেলার পুতুল। কোনো পাপেট শোতে ও খেলা দেখাবে, আর ওর চাবি রয়েছে মা এবং মামার হাতে। ওর মা আর মামা নিজেদের আখের গোছানোর লোভে ওকে প্রেশারাইজ করছে, করেই চলেছে। আদ্রিতা আর সহ্য করতে পারল না, চিৎকার করে উঠল, আমি কিছুতেই নীলকে ডিভোর্স দেব না, দেব না, দেব না, দেব না। তোমরা যা খুশি করে নাও। ভাঙা গলায় বলা আদ্রিতার এই কথাগুলো শুনে চিত্রা রেগে মেগে কেঁপে উঠল। কি বললি? শোন হতভাগী, আমি চাইলে না তোর ওই নীলকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, বুঝলি? চিৎকার করে আদ্রিতার দিকে তেড়ে গেল চিত্রা, কিন্তু এক চুলও না নড়ে আঙুল তুলে আদ্রিতা বলল, তুমি যদি নীলকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমিও বেরিয়ে যাব ওর সঙ্গে, এই বলে দিলাম। কথাটা বলতে গিয়ে চোখ দিয়ে জলের বন্যা বয়ে গেল আদ্রিতার। মা মেয়ের এই তর্কাতর্কি অসহনীয় হয়ে উঠল প্রফুল্লর কাছে। টেবিলের উপর দড়াম করে হাত দিয়ে মারল সে। তারপর চোখ পাকিয়ে বলল, যথেষ্ট হয়েছে, আর একটাও কথা আমি কারোর মুখ থেকে শুনতে চাই না। আমি তোমাদের থেকে অনেক বড়, আর আমার ডিসিশনই ফাইনাল। আমি তোকে শেষবার বলছি আদ্রিতা, তুই আগামীকালই নীলকে ডিভোর্স দিবি, বুঝলি? আর পরশুদিনই ওই ছেলেটির সাথে পরিচয় করাতে তোকে নিয়ে যাব। তোর আর তোর মায়ের ইমিগ্রেশন প্রসেস যত তাড়াতাড়ি সম্ভব শুরু কর, ঠিক আছে? আর একটাও বাড়তি কথা নয়, আই এম টেলিং ইউ। প্রফুল্লের এই হম্বিতম্বি বরদাস্ত করতে পারল না আদ্রিতা। ও ছুটে রান্নাঘরে নীলের কাছে চলে গেল। নীল রান্নাঘরে এতক্ষণ ধরে সবজি কাটছিল। ও মন দিয়ে নিজের কাজ করলেও বাইরের ঘরে কি কথাবার্তা হচ্ছে সবই শুনছিল সে, কিন্তু তবুও শান্ত হয়ে সবার জন্য লাঞ্চের বন্দোবস্ত করছিল। আদ্রিতা ওর কাছে এসে ওর হাত থেকে ছুরিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর ওর হাত ধরে জোর করে টানতে টানতে ওকে নিয়ে এলো লিভিং রুমে। ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে আদ্রিতার। মামা আর মায়ের উদ্দেশ্যে সে ঘোষণা করল, আমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর ফিরবো না। যদি তোমরা তোমাদের ডিসিশন চেঞ্জ করো তাহলে আমাকে জানিও, তারপর আমি ভেবে দেখব। বলেই গটগট করে হেঁটে মায়ের মুখের সামনে দিয়ে নীলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল আদ্রিতা। হ্যাঁ হ্যাঁ তাই যা, তোর মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। চিত্রাও রেগে হাতের সামনের ফুলদানিটা মাটিতে এক আছাড়ে ছুঁড়ে ফেলে দিল। প্রফুল্ল ব্যস্ত হয়ে উঠল, কি হচ্ছে কি এসব? আদ্রিতা নীলকে নিয়ে ওর গাড়ির সামনে এলো। তারপরই নীলকে গাড়ি স্টার্ট দিতে ইশারা করলো। নীল সঙ্গে সঙ্গে পকেট থেকে চাবি বের করে গাড়িতে বসে স্টার্ট দিল। আদ্রিতাকে ইশারায় ঘাড় নেড়ে জিজ্ঞেস করলো, কোথায় যেতে চাও? আদ্রিতা কাঁদতে কাঁদতে চোখ নামিয়ে বলল, জানি না, যেদিকে দু চোখ যায়। খানিকক্ষণ এ রাস্তা সে রাস্তা ঘুরে বাইপাস ধরল নীল। লম্বা রাস্তায় যেতে যেতে ও বারবার আদ্রিতার দিকে তাকাচ্ছিল। আদ্রিতাকে মন ভরে দেখছিল সে। আদ্রিতাকে দেখে খুব কষ্ট হচ্ছিল নীলের। ডান হাতে স্টিয়ারিং ধরে নিজের বাঁ হাত আদ্রিতার হাতের উপর রেখে নীল ওকে শান্ত করার চেষ্টা করছিল। আদ্রিতা নীলের দিকে তাকিয়ে শুধু একবার ছলছল চোখে বলল, নীল প্লিজ ডোন্ট গিভ আপ। নীল এবার আদ্রিতার হাতটা শক্ত করে ধরে বলল, না আদ্রিতা,
আই উইল নেভার গিভ আপ অন আস। আর ভয় নেই, আমি তো আছি। আসলে নীল এই পুরো ঘটনাটায় যেমন অবাক হয়েছিল, তেমন কৃতজ্ঞতা বোধেও ওর মন ভরে গেছিল। নীল আজ অবধি কখনো ভাবতে পারেনি যে আদ্রিতা শুধুমাত্র ওর জন্য নিজের মায়ের সাথে মামার সাথে এভাবে ঝামেলা করতে পারে। নীল নরম হয়ে আদ্রিতাকে আশ্বস্ত করে জিজ্ঞেস করল, এখন কোথায় যাবে বলো? জানি না। আদ্রিতার উত্তর শুনে এবার সত্যিই কনফিউজড হয়ে গেল নীল। সে জিজ্ঞেস করল, সত্যি তুমি বাড়ি ফিরতে চাও না? আদ্রিতা মাথা নেড়ে জানালো, না, আমি তোমার বাড়ি যাব। ওই বাড়িতে আমি আর কিছুতেই ফিরব না। মনে মনে খুশি হলেও গাড়ি চালাতে চালাতে এই পরিস্থিতিটাকে কি করে সামলাবে সেটাই ভাবতে লাগলো নীল। অমলতাস অ্যাপার্টমেন্টে থাকে নীল, যেটা ওর নিজের টাকায় কেনা। কিন্তু আদ্রিতাকে সে বলেছিল যে এই অ্যাপার্টমেন্টটা ওর বসের জন্য ও কিনেছে। আজকে যদি আদ্রিতা ওই ফ্ল্যাট থেকে নীলকে প্রশ্ন করে, নীল তার উত্তরে কি জবাব দেবে? অনেক ভেবেও সেটা ঠিক করতে পারল না নীল। একটা মিথ্যে কথা ঢাকার জন্য ওকে আরো অনেক মিথ্যার আশ্রয় নিতে হবে। তার চেয়ে বরং এইবার আদ্রিতাকে সত্যিটা বলে দেওয়া যেতে পারে। আপাতত নীল শেষবারের মতো জিজ্ঞেস করল, তুমি আমার সাথেই থাকবে তো? আদ্রিতা চোখের জল মুছে মুচকি হেসে বলল, কেন বলো তো, প্রবলেমটা কি? তুমি কি আমাকে তোমার দাসী করে রাখতে চাও নাকি? এই নীল, আমি কিন্তু সংসারের সব কাজ অত সামলাতে পারি না, আগে ভাগেই আমি তোমায় জানিয়ে দিচ্ছি। নীল আদ্রিতার কথা শুনে হেসে ফেলল। এ কি আদ্রিতা, আর কেউ না চিনুক, তুমি তো আমাকে চেনো। তোমার কি মনে হয় আমি তোমার ওই রকম স্বামী? আসলে আমি বলছিলাম যে আমার ঘর তোমার যদি পছন্দ না হয়। নীলের কথা শুনে আদ্রিতা হাসতে হাসতে বলল, সে ঠিক আছে, আমি জানি তোমার ঘর তোমার মতোই মেসি। এখন আমি আসছি, আমার জন্য তুমি সব পরিষ্কার করে দেবে, বলো করবে না? হাসতে লাগলো আদ্রিতা। নীলও বাইপাস ধরে অমলতাসের দিকে গাড়ি ঘুরিয়ে স্পিড বাড়ালো। নীল যখন ওদের কমপ্লেক্সে গাড়ি নিয়ে ঢুকলো, আদ্রিতা চারপাশটা দেখতে দেখতে ক্রমশ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ও নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখানে? তোমাকে যে বললাম তোমার বাড়ি যাব। আদ্রিতা, আমি এখন এখানেই থাকি। অমলতাসের দিকে আঙুল দেখিয়ে গাড়ি পার্ক করলো নীল। তুমি যে সেদিন বললে এখানে তুমি তোমার বসের জন্য ফ্ল্যাট কিনতে এসেছো, আর তাছাড়া তুমি তো আমাকে বললে তোমার কোম্পানি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তাহলে? নীল ঠিকই করে নিয়েছিল আর কোনো মিথ্যের আশ্রয় ও নেবে না, অন্তত আদ্রিতার কাছে তো নয়। আদ্রিতা যতটা ওকে বিশ্বাস করে তার মূল্য ও সুদে আসলে ফেরত দেবে। নীল শান্ত হয়ে চোখ নামিয়ে বলল, আমি যদি বলি এই ফ্ল্যাটটা আমি তোমার জন্য কিনেছি, তুমি বিশ্বাস করবে না? আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার সামনেই তো কিনেছিলাম এই অ্যাপার্টমেন্ট। নীল এই সত্যিটা আজ স্বীকার করল, যদিও সব সত্যি ও এখনই আদ্রিতার সামনে প্রকাশ করল না। তবুও কেন জানি এই ফ্ল্যাটের কথা আদ্রিতার সামনে লুকোতে পারল না নীল। আদ্রিতা এখনো মোহাচ্ছন্ন হয়ে আছে। ওর মনে পড়ে গেল নীলের সঙ্গে প্রণয়ের সেই অশালীন ব্যবহার, ব্ল্যাক কার্ডের কথা, 30 কোটি টাকা নিয়ে ঝামেলা। হ্যাঁ, সেদিন ওর অফিসের তাড়া থাকায় নীলের সাথে আর এই বিষয়ে কোনো কথা হয়নি। পরেও জিজ্ঞেস করবে ভেবেও ভুলে গেছিল আদ্রিতা। কিন্তু নীল যে বলেছিল এই অ্যাপার্টমেন্ট ওর বসের জন্য ও কিনছে। আদ্রিতা বিস্ময়ের রেশ কাটিয়ে বলল, এই অ্যাপার্টমেন্টটার তো অনেক দাম। আচ্ছা নীল, তোমার বস যদি কিছু মনে করেন? শোনো না, আমাকে নিয়ে তুমি তোমার ঘরেই চলো। আমার জন্য তোমাকে বসের কাছে আর ছোট হতে হবে না। উনি জানতে পারলে যদি তোমার উপর রেগে যান, যদি আমাদের এখান থেকে বের করে দেন, তাহলে কি হবে? এখানে থাকাটা বেআইনি নীল, এই ফ্ল্যাট তোমার বসের। তুমি আমাকে প্লিজ তোমার ঘরে নিয়ে চলো। যতই অগোছালো হোক, যত ছোটই হোক, আমি ঠিক মানিয়ে নেব। তোমার আমার সম্পর্কের মাঝে যত বাধাই আসুক না কেন, আমরা দুজনে ঠিক অতিক্রম করে যাব নীল। আমার দরকার নেই এত লাক্সারি, তুমি চলো এখান থেকে। সরল মনে আদ্রিতা ভয় পেয়ে বাচ্চার মতো নীলকে অনুরোধ করল। নীল স্মিত হাসি হেসে বলল, তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? আচ্ছা আদ্রিতা, বিয়ের পর থেকে এই বছরে আমি তোমাকে কখনো কোনো মিথ্যে কথা বলেছি কি? মিথ্যে কথা বলার ছেলে নীল রায় চৌধুরী নয়, কিন্তু তবুও এই বিশাল বিলাসবহুল সাজানো গোছানো ফ্ল্যাট দেখে আদ্রিতার মনের সংশয় কিছুতেই দূর হলো না। নীলের হাতটা শক্ত করে ধরে এই সাজানো ফ্ল্যাটের চারপাশটা দেখতে দেখতে আদ্রিতা আবার ছটফট করে উঠল। এইবার নীলের মাথায় একটা আইডিয়া খেলে গেল। আদ্রিতার সমস্ত আশঙ্কা দূর করার জন্য নীল বুদ্ধি করে বলল, আসলে আমার নতুন কোম্পানির বহুদিন ধরে আটকে থাকা একটা ডিল আমি জয়েন করেই ক্র্যাক করে দিয়েছি। ডিলটা অনেকটা টাকার ছিল, আর তাই বস খুশি হয়ে আমাকে এই অ্যাপার্টমেন্টটা ইনসেন্টিভ হিসাবে গিফট করেছেন। তুমি শুধু বলো তোমার পছন্দ হয়েছে কিনা।
নীলের কথা শুনে আদ্রিতা হিসেব করছিল, 30 কোটি টাকার ফ্ল্যাট যদি ইনসেন্টিভ হিসাবে নীল পেয়ে থাকে, তাহলে ঠিক কত কোটি টাকার ডিল ক্র্যাক করেছিল নীল? নিশ্চয়ই সেটা লক্ষ কয়েকশো কোটি টাকারও বেশি। কোন কোম্পানিতে চাকরি পেয়েছে নীল? নীলের বসের নামটাই বা কি? নিশ্চয়ই উনি সারা দেশের বিখ্যাত ব্যবসায়ীদের একজন। আচ্ছা, ও কি রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজে চাকরি পেল? তাহলে কি ওখানকার সিইও নীলের বস? এত বড় বড় ডিল কলকাতায় শুধুমাত্র ওই কোম্পানি হ্যান্ডেল করে। যাই হোক না কেন, তার মানে নীলের ফিউচার সত্যিই বেশ ব্রাইট। নীল, অমলতাস অ্যাপার্টমেন্টের কথা সারা কলকাতা জানে। এমন সুন্দর বাড়ি কার না পছন্দ হবে বলতো? আদ্রিতা ঘুরে ঘুরে ঘরের সাজানো গোছানো ফার্নিচার, পাশের বাগান, প্রাইভেট পুল সবকিছু দেখতে লাগলো। আর সবকিছু দেখে যেন মুগ্ধ হয়ে গেল সে। আমরা এই অ্যাপার্টমেন্টটা অ্যাফোর্ড করতে পারবো তো নীল? তুমি মিথ্যে কথা বলছো না তো? ভয়, সংশয়, সন্দেহ কিছুতেই দূর হচ্ছিল না আদ্রিতার মন থেকে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন নীলকে করতে লাগলো। নীল এবার আদ্রিতার কাঁধে আলতো করে হাত রেখে ওকে ভরসা দিল। আদ্রিতা, এই অমলতাস অ্যাপার্টমেন্ট এখন থেকে আমাদের নতুন ঠিকানা। এবার নীলের কথায় যে দৃঢ়তা ছিল, আদ্রিতা বিশ্বাস করতে বাধ্য হলো। মুগ্ধ চোখে চারপাশ দেখতে দেখতে নীলের দিকে তাকিয়ে বলল, আমি এক্ষুনি মাকে ফোন করে বলছি তুমি নতুন চাকরি পেয়ে অমলতাস অ্যাপার্টমেন্ট কিনেছো। মা, মামা সবাই খুব খুশি হবে। নিশ্চয়ই ওরা এবার তোমাকে মেনে নেবে। আদ্রিতা খুব এক্সাইটেড হয়ে পড়ল। এই বলে নীলকে খুব জোরে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু খেল। পরম স্নেহে ওর উষ্ণতায় ভরিয়ে দিল নীলকে। বিয়ের পর এই প্রথম চুমু ওদের। নীল তো পুরোপুরি লজ্জায় রাঙা। নতুন বউয়ের মতো ও নিজেই ব্লাশ করে উঠল। ওর সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আদ্রিতার এই ঘনিষ্ঠতা নীলকে স্বর্গ সুখ এনে দিল। নীলের মনে হলো আজ বোধহয় ও পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ও ভেবে পেল না আদ্রিতার এই প্রথম চুমুতে ওর কি প্রতিক্রিয়া হওয়া উচিত। ওরও কি চুমু খাওয়া উচিত আদ্রিতাকে? ভেবাচেকা নীল নিজেকে সামলে নিল। এখনই ওদের এই ফ্ল্যাটের কথা জানিও না। নীল আদ্রিতাকে বারণ করল। ওরা নিশ্চয়ই এখনো রেগে আছে আমার উপর। এসব শুনে ওরা ভাববে তোমাকে খুশি করার জন্য, ওদের রাগ কমানোর জন্য আমি কোনো বন্ধুর ফ্ল্যাটে নিয়ে এসেছি তোমায়, তাও কিছুদিনের জন্য ধার নিয়ে। ওরা এখন বিশ্বাসই করবে না। নীলের আশঙ্কা শুনে আদ্রিতা শান্ত হলো। ঠিক, কিন্তু ওরা কোনোদিনই হয়তো বিশ্বাস করবে না নীল। তোমাকে ওরা খুব অপছন্দ করে। এটা কোনো নতুন কথা নয়। নীল নিজেও জানে এই অপ্রিয় সত্যিটা। আদ্রিতার কথা শুনে নীল ওর আঙুল দিয়ে আদ্রিতার চুলে বিলি কেটে বলল, আমাকে একটু সময় দাও। আর কয়েকদিন পরে আমার পরিশ্রম কথা বলবে। তখন ওরা নিশ্চয়ই আমাকে তোমার হাজব্যান্ড হিসেবে মেনে নেবে। আর একটু সময় দাও সোনা। আদর করে আদ্রিতার চোখের দিকে তাকিয়ে নীল বলল। এমন সময় নীলের ফোনটা হঠাৎ বেজে উঠল। পকেট থেকে ফোন বার করে দেখল কুশল ইজ কলিং। নীল আদ্রিতাকে ওদের লিভিং রুমে বসিয়ে পাশের ঘরে এসে ফোন ধরল। নীল, আজকে সন্ধ্যাবেলা তুই ফ্রি আছিস? আজ পৃথার জন্মদিন। ওর কাছের বন্ধুদের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে ও। পার্ক স্ট্রিটের পিঙ্ক লাভ রেস্ট হবে। ফ্রি থাকলে চলে আয়, আড্ডা হবে। কুশল ফোনের ওপাশ থেকে নীলকে পৃথার হয়ে নেমন্তন্ন করল। কি, আজকে পৃথার জন্মদিন? তাহলে তো আমাকে যেতেই হবে। উৎসাহিত হয়ে নীল বলল, আমি আলবাত যাচ্ছি, কিছু ভাবিস না। আর হ্যাঁ, গাড়ি পাঠাতে হবে না, আমি একাই চলে যাব। ফোন রাখতে রাখতে নীল ভাবল এখনই আদ্রিতাকে ওদের সামনে নিয়ে যাওয়া উচিত হবে না। তাহলে আদ্রিতা নীলের বর্তমান পজিশন সম্পর্কে আন্দাজ করে ফেলবে। ও ডিসাইড করলো আজ রাতে ও একাই পৃথার পার্টিতে যাবে। একটা লোকাল অ্যাপে নিজেদের জন্য লাঞ্চের অর্ডার দিল নীল। ঘণ্টাখানেক ঘুরে ঘুরে অমলতাসের আনাচে কানাচে দেখতে দেখতে ক্লান্ত হয়ে আদ্রিতা যখন সোফায় এসে বসলো, ততক্ষণে ওদের খাবার চলে এসেছে। এই প্রথম আদ্রিতার সাথে একসাথে বসে ও লাঞ্চ করলো। আজকের দিনটা নীলের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এই একটা দিনই তো ওর এত বছরের সব তিক্ত স্মৃতি ভুলিয়ে দেবে। লাঞ্চ করে ফ্রেশ হয়ে আদ্রিতা টিভি দেখতে দেখতে সোফাতে ঘুমিয়ে পড়ল। আদ্রিতার ক্লান্ত পরিশ্রান্ত মুখের দিকে তাকিয়ে নীলের বড় মায়া হলো। ওর হাত থেকে রিমোটটা সরিয়ে ওর গায়ে একটা চাদর বিছিয়ে কপালে একটা চুমু খেল নীল। তারপর বিকেলের পার্টির জন্য রেডি হতে শুরু করলো। খানিকটা সময় যাবার পর নীল যখন প্রায় রেডি, হাতে রিস্ট ওয়াচ পড়ছে, তখন আদ্রিতার ঘুমটা ভাঙল। ও চোখ মেলে দেখতে পেল নীল রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছে। আদ্রিতা ধড়পড় করে উঠে বলল, নীল, এখন কোথায় যাচ্ছ? ঘড়িটা পড়তে পড়তে নীল বলল, বস ফোন করেছিলেন, একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমাকে একবার অ্যাটেন্ড করতেই হবে। তুমি ডিনারে কিছু একটা আনিয়ে নিও, আমার ফিরতে রাত হতে পারে, চিন্তা করো না, এনজয় ইউর টাইম।
আদ্রিতাকে আশ্বস্ত করে নীল অমলতাস থেকে বেরিয়ে ওর গাড়ি নিয়ে সোজা চলে গেল নিউ মার্কেটে। লক্ষাধিক টাকার একটা নেকলেস পৃথার জন্য পছন্দ করে সময় মতো পৌঁছে গেল পার্ক স্ট্রিটের বিখ্যাত পিঙ্ক লাভ রেস্টুরেন্টে। সবার প্রবেশের অধিকার নেই এখানে। সমাজের খ্যাতনামা ব্যক্তিত্বদের পার্টি করার জন্য এটা তৈরি হয়েছে। নতুন গাড়ি হোটেলের পিছনে পার্ক করে এসে নীল দেখল মেইন গেটের দিকটা আলোয় ঝলমল করছে। পৃথা দাশগুপ্তর জন্মদিন বলে কথা, ঝলমল তো করবেই। এই আলোতে পিঙ্ক লাভ রেস্টুরেন্টকে দেখে কোনো স্বপ্নপুরী মনে হলো। কয়েক পা এগোতেই নীল দেখতে পেল আক্তার ভাই নীলকে অভ্যর্থনা করার জন্য হাসতে হাসতে এগিয়ে আসছে। নীলের কাছে এসে সে বলল, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছি স্যার। কুশল স্যার আপনাকে এসকর্ট করে নিয়ে যেতে বলেছেন। আসুন আমার গডফাদার, ওয়েলকাম। আক্তার ভাইয়ের সম্বোধনে খুব হাসি পেল নীলের। কি বললে আক্তার ভাই? গডফাদার? আমি তোমার? নীল বেশ একচোট হেসে নিল। আক্তার মাথা ঝুঁকিয়ে প্রণাম করার ভঙ্গিতে নীলকে বলল, স্যার আপনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন, নয়তো আমি এতদিন জেলের ঘানি টানতাম। কুশল স্যার আমাকে পুলিশে ধরিয়ে দিত। আপনি খুব ভালো মানুষ। নীলের মনে পড়ে গেল সেই দিনকার কথা। আক্তার আরও বলল, জানেন স্যার, আমার গুরু একজন উঁচু দরের মস্তান ছিলেন, কিন্তু তার দিলটাও আপনার মতোই অনেক বড় ছিল। তিনি আমাকে দু একবার মরার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাই ও আমার গডফাদার হলে আপনিও আমার গডফাদার। নীল তৃপ্ত চোখে আক্তার ভাইয়ের দিকে তাকিয়েছিল। আজ অবধি এত সম্মান কোনোদিন নীল কারোর থেকে পায়নি। আক্তার ভাইয়ের পিঠে হাত রেখে হোটেলের ভেতরে ঢুকতে ঢুকতে নীল বলল, তাহলে ছুরি চাকু এখন সব বাদ? পুরোপুরি বদলে গেলে তো আক্তার ভাই? আক্তার বিনীত হয়ে নীলের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ স্যার, ওসব কাজ এখন ছেড়ে দিয়েছি। কুশল স্যার আমাকে ওর এক হোটেলের কাজ জোগাড় করে দিয়েছে। কুশলের সিদ্ধান্তে নীল খুব খুশি হলো। শহরের অনেক হোটেলেই রোজ কোনো না কোনো ক্রাইমের খবর শুনতে পাওয়া যায়। আক্তারের মতো শক্তিশালী মানুষকে দিয়ে হোটেলের ক্রাইম ম্যানেজমেন্টের ভাগটা ভালো সামলানো যাবে। পৃথা কোথায়? ও এখনো এসে পৌঁছায়নি? বড় ব্যাংকোয়েটের হল ঘরে ঢুকে আক্তারকে জিজ্ঞেস করল নীল, আজ পৃথা ম্যাডামের জন্মদিন বলে কথা স্যার। সারা কলকাতা থেকে নামি দামি সব বড় বড় গেস্টরা আসছেন। সাজগোজ করে রেডি হতে একটু সময় তো লাগবেই স্যার। আপনি একটু অপেক্ষা করুন না হয়, আমি আপনার জন্য কিছু ড্রিঙ্কস এনে দেবো। আক্তার বেশ যত্ন আত্তি করছিল নীলকে, তবে নীল হাত নেড়ে ইশারা করে আক্তারকে বারণ করল। এতক্ষণে অনেক গেস্টরা এসে পড়েছে। মৃদু তালে একটা জ্যাজ মিউজিক বাজছে। স্টার্টার সব সাজানো রয়েছে একদিকে, নামি দামি বিলেতি ড্রিঙ্কসের বারও রয়েছে তার পাশেই। অন্যদিকে রাখা রয়েছে সমস্ত গেস্টদের দেওয়া ছোট বড় মিলিয়ে হরেক রকমের নানান সাইজের গিফটস। নীল ভাবল, আমার উপহারটাও এখানেই রেখে দিই বরং। যেমন ভাবা তেমনি কাজ। ভিড় সরিয়ে গিফটের ছোট প্যাকেটটা রাখতে যাবে, হঠাৎই ভিড়ের মধ্যে থেকে সে শুনতে পেল কেউ একজন চিৎকার করে বলছে, এই রে, দেখো দেখো, উর্মিলা অজ্ঞান হয়ে যাচ্ছে, ধরো ওকে, শিগগির ধরো। সে কি, এইমাত্রই তো ঠিক ছিল, হঠাৎ অজ্ঞান হয়ে গেল কি করে? কি কাণ্ড, এইমাত্র হাসি ঠাট্টা করছিল। আহ, কি হলো বলো তো? পৃথা ম্যাডামকে কেউ খবর দাও। পৃথার জন্মদিনে আসা নিমন্ত্রিত গেস্টরা হইচই বাঁধিয়ে দিল। উর্মিলা এখনো মাটিতে পড়ে রইল। ওর চারপাশে লোকজন मेरी शादी 1991 में हुई थी। मैं बिहार से बिलोंग करती हूँ। बिहार से वेस्ट बंगाल आके भाषा का बहुत प्रॉब्लम हुआ, मुझे कुछ समझ में नहीं आता था। आस्ते आस्ते करके मैं सीखना शुरू की। मेरे हस्बैंड सपोर्ट किए, भाषा सिखाए। একদম ওয়াটারপ্রুফিংয়ে কাজ করবে, জল এই পারকে ওই পার করতে দিবে না। সাইটের উপর অম্বুজা সিমেন্ট ব্যবহার করলে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমাদের সার্ভিসে কোনো অসুবিধা? नमस्कार, मैं ममता साहा वेस्ट बंगाल से बिलोंग करती हूँ। मैं रायगंज शहर में एक छोटी सी शॉप है मेरी, जिसमें मैं अंबुजा सीमेंट का डीलर हूँ। नाइन्टी वन से ही हमारी शॉप चल रही है। पहले मेरे हस्बैंड और मेरे ससुर जी दुकान पे बैठते थे। बार बार हस्बैंड बोलते थे कि दुकान में थोड़ा हेल्प करो। थोड़ा थोड़ा हेल्प करते, पहले बैक ऑफिस हेल्प करती थी, बैंक का काम कर देती थी, लेकिन बाद में करीब 15 साल से मैं कंटिन्यू बैठ रही हूँ।
मेरे हस्बैंड बोलते थे आप मेरा एक बोतल खून ले जाओ लेकिन प्रीमियम प्रोडक्ट बेचने को मत बोलो। तब ये चैलेंज मैंने खुद लिया। मैंने कंपनी के लोगों को बहुत बार बुला के मीटिंग वूटिंग किया। मिशन के लिए कुछ गिफ्ट्स का स्कीम निकाला। कंपनी तरफ থেকে আমাদের আপনার জন্য ছোট্ট উপহার। उनके गाइडेंस के बाद तब वो जो अंबुजा अभिमान का ऐप आया। अब कस्टमर डिमांड करता है कि अब प्रीमियम प्रोडक्ट चाहिए। तो पहला दिन देखे मैडम यहीं पे दुकान में बैठी हुई थी और हम पूछे कि किनसे बात करना है, प्रोप्राइटर कौन है, तो हंसते हुए बोली कि हाँ भी प्रोप्राइटर है, जो बोलना है हमको बताइए। तो हमको थोड़ा सा आश्चर्य लगा कि सीमेंट मार्केट में एक लेडीज़ ये फ्रंट लाइन में बैठ के सारा हैंडल कर रहा है, इवन एक ऑफिसर के साथ भी इतना कॉन्फिडेंटली बात कर रहा है। जो हमने फेस किया है, इंग्लिश मीडियम स्कूल में नहीं पढ़ पाई, उस कारण हम लोगों ने एक इंग्लिश मीडियम स्कूल खोला है, एक टीचर्स ट्रेनिंग कॉलेज खोला है। ये कॉलेज और स्कूल हम लोग अंबुजा सीमेंट से ही बनवाए हैं। जिस प्रकार अंबुजा सीमेंट से घर बनाने से नींव मजबूत होगी तो घर भी मजबूत होगा, उसी प्रकार इस स्कूल और कॉलेज में बच्चे पढ़ेंगे तो उनका भविष्य भी सिक्योर होगा, भविष्य में तरक्की कर पाएंगे। বড় হয়ে নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে শুরু করলো। কেউ কেউ উর্মিলাকে ডাকতে শুরু করলো নাম ধরে। ওদের পারস্পরিক কথার শব্দে, ডাকার শব্দেও উর্মিলার হুঁশ ফিরল না। এরই মধ্যে আক্তার নীলকে নিয়ে এই ভিড়ের মধ্যে উপস্থিত হলো। ভিড় ঠেলে সরিয়ে সামনে এসে আক্তার দেখল অতীব সুন্দরী একজন মহিলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। ও চিনতে পারল উর্মিলাকে। এদিক ওদিক তাকিয়ে কাউকে যেন খুঁজলো আক্তার, আর তারপরই নিজের কপাল চাপড়ালো। আক্তারের এমন অদ্ভুত বিহেভিয়ার নীলকেও ভাবিয়ে তুলল। ও ব্যতিব্যস্ত হয়ে আক্তারকে জিজ্ঞেস করলো, আক্তার, ইনি কে? তুমি চেনো একে? দুশ্চিন্তায় আক্তারের গলা শুকিয়ে গেল। সে বলল, গডফাদার, এনার নাম উর্মিলা চ্যাটার্জি। উনি দক্ষিণ কলকাতার সব থেকে বড় রিয়েল এস্টেট কোম্পানি চ্যাটার্জি ব্রাদার্সের সিইও। আক্তার এই মহিলার ইন্ট্রোডাকশন দিতে দিতে বলল, এর দাদার নাম কল্লোল চ্যাটার্জি, চেনেন আপনি? এলাকার একজন নামকরা পলিটিশিয়ান। আরে কেউ তো ডাক্তার ডাকো, উর্মিলার হুঁশ ফিরছে না। এখানে আপনাদের মধ্যে কি কোনো ডাক্তার নেই? ভিড়ের ভিতর থেকে দু একজন চেঁচিয়ে উঠল। ঠিক সেই সময়, কেউ আমাকে ভেতরে যেতে দাও প্লিজ, সাইড, একটু জায়গা দাও প্লিজ, আমাকে ঢুকতে দাও, আমি আছি, আমি একজন ডাক্তার, একটু জায়গা করে দাও। চেঁচামেচি শুনে একজন মহিলা ভিড় ঠেলে উর্মিলার সামনে এসে দাঁড়ালো। সকলে একবার দেখেই চিনতে পারল ইনি ডাক্তার কমলিনী বসু, শহরের একজন নামকরা ডার্মাটোলজিস্ট। সকলে তড়িঘড়ি ডাক্তার বসুকে জায়গা করে দিল। আজ পৃথা দাশগুপ্ত পার্ক স্ট্রিটের নামকরা হোটেলে নিজের জন্মদিনের পার্টি থ্রো করেছে। উর্মিলা চ্যাটার্জিকেও এই পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছে সে। উর্মিলার যদি কোনো বিপদ হয় তাহলে পৃথার যথেষ্ট বদনাম হয়ে যাবে, ওর রেপুটেশন খারাপ হবে। তার সঙ্গে সঙ্গে এই পিঙ্ক লাভ রেস্টোরও অবস্থা সঙ্গীন হয়ে উঠবে, কারণ উর্মিলার দাদা কল্লোল চ্যাটার্জি একজন স্বনামধন্য পাওয়ারফুল পলিটিশিয়ান। তার প্রভাব এই এলাকায় যথেষ্ট রয়েছে। উর্মিলার কিছু হয়ে গেলে কল্লোলকে কৈফিয়ত দিতে হবে। কল্লোলের কাছে নিজে ছোট হয়ে যাবে পৃথা। আরে ইনি তো ডাক্তার কমলিনী বসু, কিন্তু ইনি তো স্কিন স্পেশালিস্ট, উনি কি করে উর্মিলা দেবীকে সুস্থ করে তুলবেন? ডক্টর কমলিনী বসু একজন নামকরা ডার্মাটোলজিস্ট, ডাক্তার তো বটেই, এইসব ছোটখাটো ব্যাপার উনি নিশ্চয়ই সামলে নিতে পারবেন। আচ্ছা, ডক্টর বসু তো কখনোই কোনো পার্টিতে যান না, আজ পৃথা ম্যাডামের পার্টিতে এসেছেন। পৃথা ম্যাডামের সাথে ওনার বন্ধুত্ব আছে বুঝি? বন্ধুত্ব না, বলো ক্ষমতা, ক্ষমতার লোভ। এইসব নানান আলোচনায় ব্যাংকোয়েট হল গুঞ্জনে ভরে গেল। কমলিনী এসব কথা শুনেও শুনল না। মন দিয়ে উর্মিলার নাড়ি টিপে ঘড়িতে সেকেন্ড মাপতে লাগলো। কিন্তু নাড়ি দেখেই কমলিনী ক্রমশ অস্থির হয়ে উঠল। তখন জমাট বাঁধা ভিড়ে আবারও শুরু হলো হইচই। বডিগার্ডদের নিয়ে পৃথা দাশগুপ্ত এই সময় এন্ট্রি নিল। পৃথা চিন্তিত হয়ে কমলিনীকে জিজ্ঞেস করল, ডাক্তার বসু, উর্মিলার অবস্থা আপনি এখন কি বুঝছেন? কমলিনী পৃথাকে নিয়ে ভিড়ের আড়ালে গিয়ে বলল, ম্যাডাম, আমার মনে হচ্ছে উর্মিলা প্রেগন্যান্ট, অবস্থা একটু সিরিয়াস। ভিড়ের থেকে সরে গিয়ে ওরা কথা বললেও দেওয়ালেরও যে কান থাকে, কমলিনী এই ইমার্জেন্সিতে খেয়াল করেনি। দ্রুত দাবানলের মতোই ছোট্ট অথচ উত্তেজক সংবাদটা ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে। হলের কোনায় কোনায় গুঞ্জন কোলাহলে পরিণত হলো। সকলেই নিজেদের মধ্যে নানান কথা আলোচনা শুরু করল। কারণ উর্মিলা একেই অবিবাহিত, তারপর একজন ডাক্তার মতামত দিয়েছে যে সে গর্ভবতী। এমন খবরে যে সবার মন কৌতূহলী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। খবর আর খবর রইল না।
রঙের উপর রং ছড়িয়ে গিয়ে তৎক্ষণাৎ ব্রেকিং নিউজ হয়ে গেল। নীল এই সময় আক্তার ভাইয়ের ঠিক পিছনে উর্মিলার কাছাকাছি দাঁড়িয়েছিল। এইসব ঘটনায় ওর মনে হলো উর্মিলার অসুস্থতা নিশ্চয়ই ব্যাঙ্কোয়েট হলে রাখা কোনো খাবার কিংবা কোনো ড্রিঙ্কসের সাথে জড়িত। যদিও ও ডাক্তারি নিয়ে কোনো পড়াশোনা করেনি, তবু ওর সাধারণ বুদ্ধিতে কেন জানি না মনে হলো উর্মিলা একেবারেই প্রেগন্যান্ট নয়। এই সময় কমলিনী আর পৃথা আড়াল থেকে ফিরে এসে উর্মিলার চোখে মুখে খুব করে জলের ছিটে দিতে থাকলো, কিন্তু উর্মিলার জ্ঞান তবুও ফিরল না। উপস্থিত জনতার উত্তেজনা বাড়তে থাকলো ক্রমশ। আরে, উর্মিলার তো হুঁশ ফিরছেই না, কি ব্যাপার বলো তো? এই উর্মিলা কমাসের প্রেগনেন্ট বলে মনে হয়। আরে আস্তে আস্তে, এই সব কথা এখানে কেন আলোচনা করছো? তোমরা কল্লোল চ্যাটার্জিকে কি চেনো না? জানতে পারলে কেউ আর আস্ত থাকবো না। কমলিনীও অ্যাংশাস হয়ে পড়ল। চিন্তিত হয়ে পৃথাকে বলল, ম্যাডাম, অবস্থা সুবিধের নয়। আমার মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব উর্মিলাকে হসপিটালাইজ করা উচিত। ওর সারা শরীরের র্যাশ বেরোতে শুরু করেছে, আর অপেক্ষা করবেন না। পৃথা সম্মতি জানিয়ে সঙ্গে সঙ্গে আক্তারকে হুকুম করলো গাড়ি বের করে রেডি থাকতে। ওরা এক্ষুনি উর্মিলাকে নিয়ে হসপিটালে যাবে। তখনই হঠাৎ করে নীল পৃথা আর কমলিনীর কাছে এসে বলল, হসপিটালে নিয়ে যাওয়ার কি খুব দরকার? আমার মনে হচ্ছে এখনই এসবের প্রয়োজন নেই। আক্তার ভাইয়ের কাঁধে হাত রেখে যেতে বারণ করলো নীল। এটা সেনদের সেই ওয়ার্থলেস জামাইটা না? হ্যাঁ ঠিক তো, কিন্তু ও এখানে কি করছে? সেন ম্যানশন থেকে তো কেউ আসেনি। ওকে সিকিউরিটি গার্ডরা ঢুকতে দিল কেন? ও কি ডাক্তার? একটা ইউজলেস ছেলে। বাড়ির কেউ এমনিতে পাত্তা দেয় না, অমনি এখানে এসে বাতেলা দিচ্ছে। উর্মিলাকে ঘিরে থাকা জমায়েতে তখন তুমুল অসন্তোষ। এসবের মাঝেই পৃথা নীলকে পার্টিতে প্রথমবার দেখে ওর সামনে এসে বলল, নীলদা, আপনি এসেছেন? বলতেই উপস্থিত সকলের ইন্দ্রিয়গুলো যেন অবশ হয়ে গেল। 1 সেকেন্ডের জন্য নীরব হলো সমস্ত কোলাহল। পৃথা, শুভ জন্মদিন। আমার তরফ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। নীল পৃথাকে ওর আনা নেকলেসের বাক্সটা দিয়ে বলল, ধন্যবাদ নীলদা। আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও আজ এলেন। আমি অত্যন্ত গ্রেটফুল। থ্যাঙ্কস আ লট। পৃথা কৃতজ্ঞতায় নীলের সামনে ঝুঁকে পড়ল। এই দৃশ্য থেকে স্বভাবতই থমকে গেল সবাই। এদিকে উর্মিলার জ্ঞান এখনো ফেরেনি। ও মাটিতে পড়ে আছে যেমনকে তেমন। দেখো, এরা কি ক্যাজুয়াল? কোনো তাপ উত্তাপ নেই। অদ্ভুত। এই ইউজলেস লোকটা আবার বারণ করছে হসপিটালে যেতে। মাথা খারাপ নাকি? ভিড়ের মধ্যে যখন এই সমস্ত কথা এদিক ওদিক থেকে উঠে আসছিল, তখন আক্তার ভাই শান্ত চোখে ওর গডফাদার নীলকে জিজ্ঞেস করলো, স্যার, আপনি যেতে বারণ করছেন কেন? আপনি কি ডাক্তার? কমলিনী তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল। তার উত্তরে নীল বলল, না না, একদমই না। এটা শুনে কমলিনী বিরক্ত হয়ে বলল, তাহলে আপনি আটকাচ্ছেন কেন? আমার কিন্তু পরিস্থিতিটা সুবিধার মনে হচ্ছে না। সারা শরীরে র্যাশ বেরিয়ে গেছে। এখন একমাত্র রাস্তা ওকে হসপিটালে ভর্তি করা। টেস্ট না করলে বোঝা যাবে কি করে ওর শরীরে ঠিক কি হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি আপনি নিশ্চয়ই একজন ডাক্তার, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আপনার এথিক্স মানছেন না। একজন ডাক্তার হয়ে এই কনফিডেন্সিয়াল তথ্যগুলো আপনি সবার মাঝখানে বলছেন কি করে? এখনো তো কোনো টেস্ট হয়নি। তাছাড়া শুনলাম উর্মিলা অবিবাহিতা। এতে ওর মানহানি ঘটতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার মনে হয় উর্মিলা প্রেগনেন্ট নয়। কোনো অ্যালার্জি থেকে ওর র্যাশ বেরিয়েছে। আমাদের এক্ষুনি দরকার একটা অ্যান্টিডোটের ব্যবস্থা করা। নীল খুব সোজাসুজিভাবে কথাগুলো বলল, কিন্তু কমলিনী নীলের প্রস্তাব মানল না। মানতই বা কি করে? নীল তো আর ডাক্তার নয়। সবার মাঝে নিজের সম্মান নষ্ট হোক, ও সেটা কেনই বা চাইবে? পৃথাকে বলল, ম্যাডাম, আমরা কিন্তু খুব দেরি করে ফেলছি। কোনো প্রেগনেন্ট মহিলাকে অ্যান্টিডোট দেওয়া একেবারেই উচিত নয়। তাহলে পরে বাচ্চার অনেক প্রবলেম হতে পারে। পৃথা কিছু বলার আগেই নীল বলল, তাছাড়া আপনার ডায়াগনোসিস ভুলও হতে পারে। ওর সিমটমসগুলো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা অ্যালার্জি। প্রেগনেন্ট কেন হতে যাবে? ভিড়ের গুঞ্জন এবার গাঢ় হলো। এই ছেলে, তুমি তোমার বউয়ের জন্য খাবার রান্না করো গিয়ে। এখানে কি করছো? বেশি ডাক্তারি ফলাতে এসো না। এই অপদার্থটা এত কথা এখানে কেন বলছে? সবার মধ্যেই নীলের প্রতি একটা বিরক্তি। অবাক দৃষ্টিতে তারা নীলকে দেখছিল। এই বেকার ঘরজামাইকে পৃথা কেন স্যারস্যার করছে? কেউ কিছুই বুঝতে পারল না। সবাই চাইল নীল যাতে এখান থেকে চলে যায়। আর উর্মিলার ব্যাপারে যা ভুলভাল কথা বলছে, এবার হয়তো পৃথা তাকে বেরি করে দেবে। কিন্তু ঘটল এক উল্টো কাণ্ড। ডাক্তার বসু, আপনি চাইলে যেতে পারেন। নীলের বদলে কমলিনীকেই পৃথা চলে যেতে বলল। সকলেই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। নীলের কথা শুনেই যে পৃথা ডক্টর বসুকে চলে যেতে বলছে, সেটা বুঝতে কারোরই অসুবিধে হলো না। আপনি এটা কি বলছেন? কমলিনী অবাক হয়ে পৃথাকে বলল। আসলে ডক্টর বসু ওখান থেকে এত সহজে নিজেও যেতে চাইছিল না। দীর্ঘদিনের অপেক্ষার পর পৃথা দাশগুপ্তর সাথে ওর বন্ধুত্ব হয়েছে।
ও কখনোই এই কানেকশনটাকে দুর্বল করে দিতে চায় না। তার থেকেও বড় কথা, ও এটাও দেখতে চায় যে ওর সাহায্য ছাড়া নীল কিভাবে উর্মিলার এই পরিস্থিতি সামলায়। উপস্থিত লোকজনও কেউ বিশ্বাস করতে পারছিল না যে সেন পরিবারের এই অকর্মণ্য জামাইয়ের জন্য শহরের একজন বিখ্যাত ডার্মাটোলজিস্ট ডক্টর কমলিনী বসুকে পৃথা দাশগুপ্ত অবজ্ঞা করছে। পৃথা আবারও নীলকে ধীর গলায় জিজ্ঞেস করল, নীলদা, আপনার কি মনে হয় আমাদের এখন কি করণীয়? নীল সবাইকে হাত নেড়ে নেড়ে বলতে লাগলো, আপনারা প্লিজ জায়গাটা একটু খালি করে দিন, আপনারা হল জুড়ে ছড়িয়ে পড়ুন। এইখানে সবাই মিলে দাঁড়িয়ে থাকলে হাওয়া আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, উর্মিলার শ্বাসকষ্ট হতে পারে, ওকে ফ্রেশ এয়ার নিতে দিন। এই বলে নীল সেখান থেকে সবাইকে সরিয়ে দিল। উফ, আচ্ছা জ্বালায় পড়া গেল। এ তো নিজেকে সব জানতা ভাবে, সেন ফ্যামিলির কুলাঙ্গার, ওর জন্য আজ কোনো বিপদ না হয়। নীলের ব্যবহারে বেশ বিরক্ত হলো সবাই। আক্তার ভাই নীলের ইশারা বুঝে সবাইকে সরিয়ে দিল। পৃথা আবার নীলের কাছে এসে জিজ্ঞেস করলো, নীলদা, আপনি কি বলতে পারবেন উর্মিলার ঠিক কি হয়েছে? পৃথা যেন এবার একটু অশান্ত হয়ে পড়ল। নীল পৃথাকে আশ্বস্ত করে বলল, নিশ্চয়ই বলবো, তার আগে উর্মিলার নাড়িটা আমায় চেক করতে হবে, তার সাথে জিভ, চোখ এগুলো একবার দেখতে হবে। তবে আমি শিওর শি ইজ নট প্রেগনেন্ট। এই বলে নীল আক্তারকে ডেকে বলল, আক্তার ভাই, তুমি একবার খোঁজ নিয়ে দেখো তো উর্মিলা এখানে আসার পর থেকে কি খেয়েছে। তুমি ক্যাটারারদের একবার জিজ্ঞেস করো। এই নীল কিন্তু এবার বাড়াবাড়ি করছে, পাগল হয়ে গেল নাকি? উর্মিলার যদি কোনো বিপদ হয় তার দায়িত্ব কে নেবে শুনি? কল্লোল চ্যাটার্জি তো কাউকে ছেড়ে কথা বলবে না। এই নীলের না হয় চাল চুলো নেই, কিন্তু আমাদের তো পরিবার আছে, ওর জন্য আমরা হাড়ি কাটে মাথা দিতে যাব কেন? আশপাশের লোকজন এবার নীলের উপর ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু সেসব তোয়াক্কা না করে নীল আর পৃথা দুজনে মিলে উর্মিলার জ্ঞানহীন শরীরটা খুব সাবধানে ধরে ধরে উঠিয়ে বসালো। অবশ হয়ে আছে উর্মিলার শরীর, কোনো জোর নেই, ছেড়ে দিয়েছে শরীরটা। পৃথার কপালে ভাঁজ পড়ল। নীল উদ্গ্রীব হয়ে উর্মিলার নাড়িতে নিজের হাত রাখল। কমলিনীও একা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল নীলকে। সকলের নজর এখন নীলের দিকে। নীল যখন আক্তারকে জানতে বলল যে উর্মিলা কি খেয়েছে, তখন উপস্থিত সকল গেস্টরা নীলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসতে থাকলো। আক্তার ভাই এতক্ষণ নীলকে উদ্দেশ্য করে ভিড়ের মধ্যে থেকে উঠে আসা সমস্ত কটূক্তিগুলো চুপ করে শুনছিল, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না। সে গর্জে উঠল, আর একটা শব্দ যদি কারোর মুখ থেকে বেরোয় আমি কিন্তু খাল্লাস করে দেব তাকে। আমার নাম আক্তার, তোমরা আমাকে হয়তো চেনো না, কিন্তু অত হালকায় নিও না আমাকে। কেউ যদি আমার গডফাদারকে আর একটাও বাজে কথা বলো, আমি এখনই তাদের কেটে ফেলে দেব। পৃথার জন্মদিনের পার্টিতে আসা গেস্টরা অনেকেই আক্তার ভাইয়ের কুখ্যাতি সম্পর্কে কানাঘুষো শুনেছিল, কিন্তু চোখে দেখল এই প্রথম। তাই সবাই ভয়ে একেবারে চুপসে গেল। শুধুমাত্র কমলিনী নিজের জায়গা থেকে সরল না। সে আরও একবার পৃথাকে সতর্ক করে দিয়ে বলল, ম্যাডাম, আমরা কিন্তু ভুল করছি, সময় চলে যাচ্ছে, যত দেরি করবেন তত পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। আমাদের উচিত এখনই উর্মিলাকে নিয়ে হাসপাতালে যাওয়া, বেকার সময় নষ্ট হচ্ছে। ইতিমধ্যে আক্তার ভাই খোঁজ নিয়ে চলে এসেছে নীলের কাছে। নীলের কানে কানে ফিসফিস করে কিছু কথা বলল আক্তার ভাই। সেই কথা শুনে জলজল করে উঠল নীলের মুখ। ওর মুখের হাসি বলে দিল যে নীল যেটা আন্দাজ করেছিল সেটাই ঠিক। এমন সময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন লম্বা চওড়া লোক ঢুকে পড়ল পার্টি হলে। তাদের মাঝখান থেকে একজন লিডার গোছের লোক প্রায় ছুটে এসে বসে পড়ল উর্মিলার পাশে। অস্থির চোখে ভালোভাবে পরখ করল উর্মিলাকে। তারপরই এক লাফে উঠে দাঁড়িয়ে পৃথার চোখে চোখ রেখে সে জিজ্ঞেস করল, মিস দাশগুপ্ত, আমার বোনের কি হয়েছে? ও এভাবে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কেন? আশ্চর্য, আপনারা কেউ ডাক্তার ডাকেননি? চুপ করে আছেন কেন? উত্তর দিন। পৃথা পরিস্থিতির গুরুত্ব বুঝে ধীর স্থির হয়ে শান্ত গলায় উত্তর দিল, কল্লোলবাবু, আপনি চিন্তা করবেন না প্লিজ, আমরা চেষ্টা করছি যাতে উর্মিলার জ্ঞান ফিরে আসে, একটু ধৈর্য ধরুন। কিন্তু পৃথার কথায় কল্লোল শান্ত হলো না। নিজের বোনকে মাটিতে এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে ওর মাথা কাজ করা বন্ধ করে দিল। তাই সে রেগে গিয়ে বলল, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনারা এতক্ষণ কি করছিলেন? আমার বোনকে নিয়ে হাসপাতালে যাননি কেন? আপনারা কি অশিক্ষিত? ওর যদি কোনো বিপদ হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না। কল্লোলের মুখে এই ধরনের থ্রেট শুনে উপস্থিত সকলে আবার কোলাহল শুরু করল। কল্লোলদা, আমাদের ভুল বুঝবেন না, আমরা অনেকবার করে উর্মিলাকে হাসপাতালে ভর্তি করতে বলেছি। এই যে সেনবাড়ির জামাই, এই লোকটা কিছুতেই উর্মিলাকে হাসপাতালে নিয়ে যেতে দিল না। ওর জন্যই উর্মিলা এখনো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ভিড়ের মধ্যে কম বেশি সকলেই নীলের দিকে আঙুল তুলল, নীলকেই দোষী সাব্যস্ত করল।
সকলের ভাবটা এমন যেন নীলের কারণেই উর্মিলা জ্ঞান হারিয়েছে, ওর কারণেই কল্লোল চ্যাটার্জির বোন অসুস্থ। সেনবাড়ির জামাই কে সে? কোথায় সেই অপদার্থটা? ভিড়ের মধ্যে কল্লোল ভ্রু কুঁচকে খুঁজতে লাগলো নীলকে। আশেপাশের লোকজন নিজের যান বাঁচাতে নীলকে রেখে ইশারা করলো কল্লোলকে। সাথে সাথেই কল্লোল নীলের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আমার বোনকে হাসপাতালে ভর্তি করতে বারণ করেছো কেন? তুমি ডাক্তার, তুমি জানো আমার বোনের কি হয়েছে? না জেনে এত মাতব্বরি দেখাতে কে বলেছে তোমায়? কোন হরিদাস পাল তুমি? কল্লোলের অকথ্য ভাষা শুনে আক্তার ভাই এসে দাঁড়ালো কল্লোল আর নীলের মাঝখানে। কল্লোলদা, আপনি আমার গডফাদারকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না, আমি আপনাকে আগেই ওয়ার্নিং দিয়ে দিলাম। কলকাতার এই সব এলাকায় আক্তার ভাইয়ের যেমন দাপট, ঠিক তেমনই কল্লোল চ্যাটার্জির নামেও বাঘে গরুতে এক ঘাটে জল খায়। পার্থক্য শুধু একটাই, আক্তার ভাই একজন পোড় খাওয়া গুন্ডা আর কল্লোল চ্যাটার্জি একজন নামকরা পলিটিশিয়ান। আক্তার ভাই আর কল্লোলের মাঝে অনেক দিনের রেশারেশি। আক্তার ভাই, এই ওয়ার্থলেস লোকটা তোমার গডফাদার? হাসতে হাসতে কল্লোল আক্তারকে জিজ্ঞেস করলো। আক্তার ভাইকে সরিয়ে দিয়ে নীল মুখোমুখি দাঁড়ালো কল্লোলের। বেশ শান্ত হয়েই বলল, আমি আপনাকে সমস্তটা এক্সপ্লেন করছি, আপনি একটু শান্ত হন, একবার আমার কথাটা মন দিয়ে শুনুন। কিন্তু আক্তার ভাই নীলকে ওদের মাঝখান থেকে সরিয়ে দিল, কারণ আক্তার ভাই আর কল্লোলের শত্রুতা সর্বজন বিদিত। একবার যদি কল্লোল চ্যাটার্জি রাগের বশে নীলের গায়ে হাত তোলে, তাহলে আক্তার ভাই এখানে একটা তাণ্ডব ঘটিয়ে ছাড়বে। আরে সরিয়ে দিচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, শুনি এই লোকটা কি এক্সপ্লেনেশন দেয়। কিন্তু সাবধান, আমি কিন্তু সোজা সাপটা উত্তর চাই। কল্লোল বেশ জোর দিয়ে বলল। নীল এমনই একটা উত্তর আশা করছিল, তাই শান্ত হয়ে কনফিডেন্সের সাথে বলল, আমি শিওর কোনো খাবার খেয়েই উর্মিলার শরীরে একটা বাজে রিয়াকশন হয়েছে। ওর নিশ্চয়ই কোনো খাবারে অ্যালার্জি আছে। আপনি একটু সময় দিন, আর খানিকক্ষণের মধ্যেই উর্মিলার জ্ঞান ফিরে আসবে বলে আমার ধারণা। কল্লোল নীলের কথাগুলো শুনেও কোনো গুরুত্ব দিল না। তোমার ধারণা নিয়ে কি বাজারে দোকান খুলবো আমি? ইটস অ্যাবাউট মাই সিস্টার। আমার বোনের যদি এতটুকু ক্ষতি হয়, তাহলে তুমি কিন্তু বেঁচে ফিরতে পারবে না, এই বলে দিলাম। পৃথার দিকে তাকিয়ে কল্লোল অধৈর্য হয়ে বলল, মিস দাশগুপ্ত, আপনি এটা ভালো করলেন না। আজ আমার বোনের এই অবস্থার জন্য আপনারা সবাই দায়ী। আমি এর একটা ভ্যালিড এক্সপ্লেনেশন চাই। পৃথার দিকে আঙুল তুলে জোর গলায় কল্লোল দোষারোপ করতে শুরু করল। কল্লোলের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে আক্তার আবার এগিয়ে এসে বলল, এই কল্লোল দা, সামলে, হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করো না। আমার সামনে দাঁড়িয়ে আমার লোকেদের অপমান করছো, কাজটা একদম ঠিক করছো না তুমি। পৃথার সমস্ত গেস্টরা এবার একেবারে চুপ করে গেল। তারা কল্লোল আর আক্তারের ঝামেলার মাঝে পিছতে চাইল না। বাইরে থেকে কমেন্ট পাস করা একেবারে বন্ধ। দুইজনকেই এখানকার সব সভ্যভদ্র লোকরা ভয় পায়। কেউই আক্তার ভাই কিংবা কল্লোল চ্যাটার্জিকে চটাতে চাইল না। আক্তার ভাই, ভুলে যাও না আমি একজন পলিটিশিয়ান, আর তুমি স্রেফ একটা গুন্ডা। আজ আমাদের জন্যই তোমরা সমাজে মেরুদণ্ড সোজা করে হেঁটে চলে বেড়াও, করে কমে খাও। তাচ্ছিল্য করে কথাগুলো বলল কল্লোল। আক্তার ভাইও ছেড়ে দেওয়ার মানুষ নয়, সেও প্রায় তেড়ে গেল কল্লোলের দিকে। ইতিমধ্যে নীল পৃথার কানের কাছে এসে খুব আস্তে করে কিছু একটা বলল। নীলের কথা শুনে সঙ্গে সঙ্গে একটা কাচের গ্লাসে জল নিল পৃথা, আর তাতে একটা কিছু মিশিয়ে উর্মিলাকে খুব ধীরে ধীরে খাওয়াতে শুরু করলো সে। কল্লোলে সব খেয়াল করেনি। অনেকেই মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলো যে পৃথা উর্মিলাকে জোর করে কিছু একটা খাওয়াচ্ছে। এদিকে আক্তার ভাই এবং কল্লোল চ্যাটার্জির মাঝখানে বিশাল এক অশান্তির সৃষ্টি হলো। কল্লোলের সাগরেদরাও আর চুপ করে দাঁড়িয়ে রইল না, তারাও আক্তারের দিকে তেড়ে গেল। একটা হুলুস্থুলু কাণ্ড বাঁধল। সব অতিথিরা ভয় পেয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। পার্ক স্ট্রিটের পিঙ্ক লাভ রেস্টুরেন্টে এবার একটা কাণ্ড ঘটবে। মনে মনে সবাই ভগবানকে ডাকা শুরু করলো এবার। এমন সময় খুক খুক করে কেশে চোখ খুলল উর্মিলা। ধীরে ধীরে মাথা তুলে সোজা হয়ে বসলো সে। আরে এ কি, উর্মিলার হুঁশ ফিরে এসেছে। ওমা, ওই তো মেয়েটা উঠে পড়েছে গো। উর্মিলাকে কি খাওয়ালে তোমরা যে ওর জ্ঞান ফিরে এলো? তাহলে কি নীলের কথাই ঠিক? কিন্তু জলে কি মিশিয়েছিলে? ওটার জন্যই কি জ্ঞান ফিরল উর্মিলার? ভিড়ের মধ্যে থেকে আবারও এক প্রস্থ গুঞ্জন শুরু হলো। নিজের বোনকে সুস্থ হয়ে উঠতে দেখে কল্লোল চ্যাটার্জি আক্তার ভাইকে ভুলে গিয়ে বোনের কাছে চলে এলো। বুনু, তুই ঠিক আছিস? কিছু হয়নি তো তোর? বোনের মাথায় হাত বুলিয়ে দিল কল্লোল। মুখের উপর থেকে ভিজে চুল সরিয়ে রুমাল বার করে চোখ মুখ মুছিয়ে দিল সে। এ কি দা ভাই, তুই কখন এলি? হ্যাঁ, আমি তো ঠিকই ছিলাম। কি জানি কি একটা হলো, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, আর টাল সামলাতে পারলাম না, পড়ে গেলাম।
খুব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে কথাগুলো বলল উর্মিলা। উপস্থিত সকলেই তখন নীলের দিকে তাকালো, কারণ নীলের কথা অনুযায়ী ঠিক 5 মিনিটের মধ্যেই উর্মিলার জ্ঞান ফিরে এসেছে। কল্লোল চ্যাটার্জিও যখন উৎসুক চোখে নীলের দিকে তাকালো, তখন নীল একগাল হেসে বলল, উর্মিলার কিছু হয়নি, উনি ফ্রায়েড মাশরুমস উইথ প্রন খেয়েছিলেন। আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের শরীর মাঝে মাঝে কিছু কিছু খাবারের এলিমেন্টস সহ্য করতে পারে না, তার ফলে একটা খারাপ রিয়াকশন ঘটে যায় আমাদের শরীরে। উর্মিলা নিশ্চয়ই মাশরুমস সহ্য হয় না, তাই মাশরুমস খাওয়ার পরপরই ওর স্কিনে রেডনেস শুরু হয়, র্যাশ বেরোয়, আর উর্মিলা সেন্সলেস হয়ে পড়ে যায়। আমি সামান্য একটা অ্যান্টিডোট জলে মিশিয়ে ওকে দিয়েছিলাম, আর সাথে সাথেই ও সুস্থ হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলে অনেক দেরি হয়ে যেত, ওনার অবস্থা আরো জটিল হয়ে উঠতে পারত। গোয়েন্দার মতো একটা একটা করে যুক্তি শেয়ার করে নিজের কথা শেষ করল নীল। উর্মিলা আমার বোন হয়, আর ওর কি খেলে অ্যালার্জি হয় কি না সেটা আমি জানবো না? আমি তো কোনোদিন এমন কথা শুনিনি। ওর এমনি জ্ঞান ফিরে এসেছে, তোমার এসব ওষুধ টষুধ এসব গল্প কথা। কল্লোলের কথা শেষ হওয়ার আগেই ওর বোন উর্মিলা স্বীকার করল, না দা ভাই, উনি হয়তো ঠিকই বলছেন, এতদিনে বুঝতে পারলাম। এর আগেও আমি কয়েকবার সেন্সলেস হয়েছিলাম কলেজে, আমার মনে হতো হয়তো স্ট্রেস থেকে এমন হয়েছে, ভয়ে বাড়িতে কাউকে বলিনি। এখন ভেবে দেখলাম প্রত্যেকবারই আমি মাশরুম ইনটেক করেছিলাম। ঠিক ঠিক, উনি একদম ঠিকই বলেছেন। উর্মিলার কথাগুলো শোনার আগে কল্লোলের মতো অনেকেরই মনে হচ্ছিল নীল ভুলভাল বকছে, ও হয়তো নিজের দর বাড়ানোর চেষ্টা করছে। এমনিই বুঝি উর্মিলার হুঁশ ফিরেছে, এতে ওর কোনো কৃতিত্ব নেই। কিন্তু উর্মিলার এই স্বীকারোক্তি শুনে সকলে হতবাক হয়ে রইল। তবে এখন আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি চাইলেই পার্টি ফুললি এনজয় করতে পারেন, শুধু খেয়াল রাখবেন আর মাশরুম খাবেন না। নীল উর্মিলাকে আশ্বস্ত করল। এ আবার কি আজগুবি কথা? কই, আমিও তো মাশরুম খাই, আমার তো কোনোদিন এরকম কোনো রিয়াকশন হয়নি। কল্লোল এখনো অবুঝের মতো নিজের যুক্তি সাজিয়ে তর্ক করে যাচ্ছিল। এই দেখুন, আমিও আপনার সামনে মাশরুম খাচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না। এই বলে নীল কয়েকটা মাশরুমের টুকরো পাশের টেবিল থেকে তুলে মুখে পুরল। সত্যিই তো, শুধু মাশরুম খেলেই এই রকম প্রবলেম হচ্ছে? তবে শুধু আমারই কেন, আর তো কারোর হচ্ছে না? উর্মিলার সরল প্রশ্নে নীল স্মিত হেসে বলল, এটা আপনার দোষ নয়, আপনার শরীরের প্রবলেম। যদি আপনি ডাক্তার দেখিয়ে এর ট্রিটমেন্ট করেন, নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন কিছুদিনের মধ্যে। নীলের এই স্ট্রেট কথাগুলো কল্লোলের একেবারেই পছন্দ হলো না। চিৎকার করে বলল, এই যে হ্যালো, তুমি আমার বোনের ব্যাপারে নাক গলিও না। আমার বোন সম্পূর্ণ সুস্থ, ওর কোনো প্রবলেম নেই। বড্ড বাজে বকতে পারো, বুঝলে? ঠিক তক্ষুনি কল্লোলের সাগরেদরা এক মুহূর্ত সময় নষ্ট না করে নীলকে ঘিরে ধরল। একটু হকচকিয়ে গেল নীল, ও বুঝতে পারেনি এমন কোনো ঘটনা ঘটতে পারে। আর নীলের এই অবস্থা দেখে আক্তার ভাইও চুপ করে রইল না, সেও এগিয়ে গেল কল্লোলের দিকে। আবার একটা ঝামেলার পূর্বাভাস তৈরি হলো। কিন্তু ডাক্তার কমলিনী বসু এসবের মাঝেই বলে উঠল, নীলবাবু ঠিক কথাই বলেছেন। আমাদের স্কিনের সংস্পর্শে এলে বিভিন্ন এলিমেন্টসের যেমন ভিন্ন ভিন্ন রিয়াকশন হয়, ঠিক তেমনই আমাদের শরীরও খুব সেন্সিটিভ, তাই শরীরের ভেতরও বিভিন্ন রিয়াকশন হতে পারে। এটা সত্যি যে উর্মিলার মাশরুমে অ্যালার্জি আছে, কিন্তু এটা সিরিয়াস হলেও সিভিয়ার নয়। প্রপার মেডিকেশনের সাহায্যে উর্মিলা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে, শুধু একটু সময় দিতে হবে। একজন সার্টিফাইড নামকরা ডাক্তারের মুখে কথাগুলো শুনে কল্লোল চ্যাটার্জি সহ ব্যাংকোয়েট হলে উপস্থিত প্রত্যেকেই যেন আশ্বস্ত হলো। ডক্টর বসুর কথাগুলো কল্লোলের বিশ্বাস হলো, তবুও নীলের কাছে ওর খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইল না। সেই মানসিকতার লোকও নয় সে। তাই কমলিনীর কথাগুলো শেষ হবার সাথে সাথেই বোনকে নিয়ে বিদায় নিল কল্লোল চ্যাটার্জি। পৃথার জন্মদিনের পার্টি আবার জমে উঠল। সকলেই নিজেদের মধ্যে গল্প গুজবে, কেউ ড্রিঙ্কসে, আবার কেউ বা খাবারে ব্যস্ত হয়ে পড়ল। কুশলও চলে এলো এতক্ষণে। সন্ধ্যের ঘটে যাওয়া ঘটনার বিবরণ শুনল নীলের কাছে। পৃথা অবাক চোখে নীলের কাছে এসে বলল, নীলদা, আপনি ধন্য, এত গুণ আছে আপনার। আপনি আজকের বিপদে যেভাবে সাহায্য করলেন, আমার মান রাখলেন আপনি, থ্যাংক ইউ। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? সত্যি করে বলুন তো, আপনি ডাক্তারিও জানেন? পৃথার মুগ্ধতায় নীল হেসে ফেলল। না না, কি যে বলো, আমি ডাক্তারি কি করে জানবো? তবে এত বছরে বুঝে শুনে এই সামান্য কয়েকটা ব্যাপার সম্পর্কে অল্প একটু ধারণা তৈরি হয়েছে, এই আর কি। কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করছো। আজ তোমার জন্মদিন, তুমি হোস্ট, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলেই নীল নিজের ড্রিঙ্কসে চুমুক দিল। সারা রাত ধরে চলল হাসি, মশকরা, ঠাট্টা, ইয়ার্কি। জমে উঠল কাচের গ্লাসে ঠোকাঠুকি, খাওয়া দাওয়া। আর তার সাথে জমে উঠল পৃথা কুশলের সাথে নীলের আড্ডা।
উর্মিলাকে সারিয়ে তোলার ঘটনাটা নিশ্চয়ই রটে যাবে চতুর্দিকে। আদ্রিতার কানেও এসে পৌঁছবে কি? ওদিকে আদ্রিতা সারা রাত অমল দাসে একা অপেক্ষা করছে। যদি জানতে পারে ওর জানার বাইরে নীলের একটা জগৎ আছে, তাহলে সেটা কি মেনে নেবে আদ্রিতা?